দেখো সিবিসিএস অর্থাৎ ওল্ড সিলেবাস, যেহেতু বর্তমানে এখন সিসিএফ সিলেবাস চলছে তাই সিবিসিএস এটা হলো ওল্ড সিলেবাস। তো এক্ষেত্রে তোমরা এখন যারা অন্য কোনো সেমিস্টারে পড়ো অথচ এই সিবিসিএস সিস্টেমে তোমাদের সিসি 1 পেপারে সাপ্লি রয়েছে, তাদের জন্যই কিন্তু আজকের এই সাজেশান। দেখো সিসি 1 সাপ্লি সাজেশান 2025। তো তোমাদের পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন এইরকম হবে। শর্ট কোশ্চেন থাকছে 15টা 1 নম্বর করে, এবং 5 নম্বরের টিকেটাই প্রশ্ন থাকছে। 8টা প্রশ্ন দেওয়া থাকবে, সেক্ষেত্রে তোমাদেরকে 4টে প্রশ্নের উত্তর করতে হবে, এবং 10 নম্বরের 6টা দেওয়া থাকে, সেখান থেকে তোমাদেরকে 3টে প্রশ্নের উত্তর করতে হয়। তো তোমাদের 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো আমার মনে হয়েছে এবছরের সাপ্লি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো আমি টপ 6 কোশ্চেন দিচ্ছি, দেখে নাও তোমরা। এই টপ 6 কোশ্চেন থেকে আশা করছি তোমরা একাধিক কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। দেখো টপ 6 কোশ্চেনের আবার প্রথম 3টে কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলোকে আমি স্টার দিয়ে রেখেছি। দেখে নাও প্রথম প্রশ্ন কী রয়েছে। হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিক, এই যে টপিকটা রয়েছে এই টপিক থেকে যে প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি দেখে নাও। শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিকটা আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন দেখো, ষোড়শ মহাজন পদ, এখান থেকে প্রশ্ন আসবে ষোড়শ মহাজন পদ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। দেখো এই দুটো প্রশ্নের পাশে কিন্তু আমি স্টার দিয়েছি, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখব, দেখে নাও টপ 6-এর 3 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্য। কোশ্চেনটা এমন হবে, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। তবে তোমাদেরকে বলবো তোমরা এই প্রশ্নটা এমনভাবে করো যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সাহিত্যিক উপাদানের গুরুত্ব। সাহিত্যিক বলতে বোঝায় দেশীয় সাহিত্য এবং বৈদেশিক সাহিত্য। এক্ষেত্রে আমি কোশ্চেনটা কিন্তু দিয়েছি দেশীয় সাহিত্য অর্থাৎ সাহিত্যিক উপাদানের একটা পার্ট, কিন্তু প্রশ্নটা এমনও হতে পারে যে এই দেশীয় সাহিত্য না দিয়ে শুধুমাত্র সাহিত্যিক উপাদানের গুরুত্ব লেখো। সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে দেশীয় সাহিত্য এবং বৈদেশিক সাহিত্য দুটো কিন্তু মিলিয়ে মিশে কম্পেয়ার করে লিখতে হবে। সেক্ষেত্রে শুধু দেশীয় সাহিত্য লিখলে হবে না। আবার যদি কোনো কারণে দেশীয় সাহিত্য পড়ে থাকে, তাহলে কিন্তু তোমরা যে প্রশ্নটা সাহিত্যিক উপাদান হিসেবে করছো তার একটা পার্ট দেশীয় সাহিত্য, সেক্ষেত্রে এই পোর্শনটা একটু বড় করে করলে একটা কোশ্চেন করলে কিন্তু দুটো কভার হয়ে যাবে। আবার যদি কোনো কারণে বৈদেশিক সাহিত্য পড়ে, তাহলে কিন্তু সেটাও তোমরা কভার করতে পারবে। তাই তোমরা এই প্রশ্নটা এমনভাবে করো তাতে করে যাই প্রশ্ন আসুন না কেন সাহিত্যিক উপাদান পড়লে তোমরা কিন্তু সেটা লিখতে পারবে। আর আমি মনে করছি এই যে টপ 3 কোশ্চেন তোমাদের দিলাম, এই টপ 3 কোশ্চেনের মধ্যে এই যে একটি কোশ্চেন সাহিত্যিক উপাদান, এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসবেই আসবে, এটি আমার ধারণা। অর্থাৎ এই একটা কোশ্চেন একটু ঘুরিয়ে ফিরে ঠিকঠাক করতে পারলে তোমরা কিন্তু 10 নম্বর তোমাদের হাতের মুঠোয় করে নিতে পারছো। প্রশ্নটা হলো সাহিত্যিক উপাদান, সেক্ষেত্রে দেশীয় এবং বৈদেশিক দুটো মিলে কিন্তু প্রশ্নের উত্তরটা তৈরি করতে হবে। তো এই গেল 3 নম্বর প্রশ্ন। এবার দেখে নেব 4 নম্বর প্রশ্ন কী রয়েছে। দেখো মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প, এই কোশ্চেনটা ঠিক এমন হবে, মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প সম্পর্কে একটি প্রবন্ধ লেখো, বা মধ্যপ্রস্তর যুগের যে গুহা শিল্প সেই প্রত্নক্ষেত্রগুলি সম্পর্কে বিবরণ দাও। এই প্রশ্নটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখো টপ 6-এর 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা দেখো, প্রতিবাদী ধর্ম হিসাবে বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থান। এক্ষেত্রে প্রশ্নটা এমনভাবে ঘুরিয়ে একটু আসতে পারে যে বৌদ্ধ এবং জৈন ধর্মের উত্থান বা এর পিছনে যে আর্থসামাজিক কারণ সেটি ব্যাখ্যা করো। দেখো এই প্রশ্নটার কথা বলি, এই বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম, এই প্রশ্নটা কিন্তু তোমাদের এবছর আসার সম্ভাবনা 100% কিন্তু কোশ্চেনটা অনেক সময় একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে। কীভাবে আসে? কোশ্চেনটা এমন হতে পারে, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে মৌলিক পার্থক্য লেখো, কিংবা বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থানের ক্ষেত্রে আর্থসামাজিক কারণগুলি কী ছিল উল্লেখ করো, অথবা ভারতে প্রতিবাদী আন্দোলন হিসাবে বৌদ্ধ কিংবা জৈন ধর্মের উত্থানের আর্থসামাজিক কারণ, কিংবা এই বৌদ্ধ জৈন কথাটা দেবে না, শুধুমাত্র দেওয়া থাকবে ভারতের প্রতিবাদী আন্দোলন গড়ে ওঠার পিছনে আর্থসামাজিক কারণগুলি লেখো। সেক্ষেত্রে কিন্তু উত্তরটা একটাই হবে। এতগুলো প্রশ্ন অথবা উত্তর কিন্তু একটাই, তাই তোমরা সেইভাবেই কিন্তু প্রশ্নের উত্তরটা তৈরি করো। তাই তোমাদেরকে আবারও বলছি, এই প্রতিবাদী ধর্ম সম্পর্কে প্রশ্নটা এবং এই দেশীয় সাহিত্য উপাদান সম্পর্কে প্রশ্নটা এবং হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিক, এই 3টে প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যাদের হাতে একদম সময় কম বা পড়াশোনা করে উঠতে পারোনি কোনো কারণে, তারা কিন্তু এই 3টে প্রশ্ন অবশ্যই কিন্তু করো, এর মধ্যে থেকে বাদ দিও না।
আশা করছি এই 3টে প্রশ্ন করলেই তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এটি আমার ধারণা, সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা, তবে অভিজ্ঞতা বলে যে এই 3টে প্রশ্ন কিন্তু তেমনভাবেই করতে হবে, করলে কোশ্চেন কমন চলে আসবে। তো এই 5টি কোশ্চেন ছাড়াও আমি 2টো প্রশ্ন অতিরিক্ত রেখেছি, যেহেতু টপ 6 বলেছি আর তোমাদের 6টা প্রশ্ন থাকে সেখান থেকে 3টে প্রশ্ন উত্তর করতে হয়। তো আরও 2টি প্রশ্ন কী রয়েছে দেখে নাও। আর্য সমস্যা, এই যে আর্য সমস্যা, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর্য সমস্যা বা আর্যদের যে বাসস্থান এবং পরিচয় সেই নিয়ে যে বিতর্ক, তারা কোথা থেকে এসছে, এই নিয়ে যে বিতর্ক বা কাদের আর্য বলা হচ্ছে, এই বিতর্ক কিন্তু তোমাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরও একটি প্রশ্ন দেখে নাও, বৈদিক যুগের ধর্মীয় জীবন। এক্ষেত্রে প্রশ্নটা এমন হবে যে ঋগ বৈদিক যুগের ধর্মীয় জীবন আর পরবর্তী বৈদিক যুগের ধর্মীয় জীবন। যেহেতু বৈদিক যুগের 2টো পার্ট, ঋগ বৈদিক যুগ বা আদি বৈদিক যুগ আর পরবর্তী বৈদিক যুগ, এই 2 বৈদিক যুগে ধর্মীয় জীবন ঠিক কেমনভাবে পৃথক ছিল, অর্থাৎ ঋগ বৈদিক যুগের ধর্মীয় জীবন আর পরবর্তী বৈদিক যুগের ধর্মীয় জীবনের কতটা পার্থক্য বা পৃথক ছিল সেটি আলোচনা করো। অর্থাৎ 2টো পার্টই কিন্তু তোমাদের পড়তে হবে। তো আশা করছি এই 7টি প্রশ্ন করলে তোমরা কিন্তু তোমাদের যে 3টে প্রশ্ন উত্তর করতে হবে, আশা করি তোমরা 100% কমন পেয়ে যাবে। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা বা আমার মনে হয়েছে। তো এই গেল 10 নম্বর প্রশ্ন। এবার আসা যাক 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো, তোমাদের এবছরের জন্য 5 নম্বরের যে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো আমি পরপর 8টা সাজিয়েছি, কারণ তোমাদের পরীক্ষা 8টায় থাকে, সেখান থেকে তোমাদেরকে 8টার মধ্যে 4টে প্রশ্নের উত্তর করতে হয়। তো এক্ষেত্রে আমি যে পরপর 8টা কোশ্চেন বলেছি সেগুলো আগে জেনে নাও, তারপর বলছি কোন 5টা প্রশ্ন বা 4টে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে দেখো, সভা ও সমিতি। এক্ষেত্রে প্রশ্নটা এমন হবে, বৈদিক যুগে সভা ও সমিতির প্রধান কার্যাবলী বা বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন দেখো, আর্য সত্য। আর্য সত্য সম্পর্কে একটি টিকা লেখো। পরের প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল এই সম্পর্কে প্রবন্ধ লেখো, কিংবা প্রশ্নটা এমন আসতে পারে, হরপ্পা সভ্যতার নগর কাঠামো কেমন ছিল তা সম্পর্কে একটি টিকা লেখো। পরের প্রশ্ন দেখো, মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, অর্থাৎ মধ্যপ্রস্তর যুগের জীবনযাত্রা কেমন ছিল বা এই সময়কার বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি সংক্ষেপে টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন দেখো, চিত্রিত ধূসর মৃৎপাত্র। মৃৎপাত্র সম্পর্কে, এটা একটু স্পেলিংটা মিস্টেক রয়েছে, মৃৎপাত্র সম্পর্কে অর্থাৎ মাটির পাত্র যে সম্পর্কে একটি টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন দেখো, অর্থশাস্ত্র। কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো, এই নিয়ে একটি টিকা লেখো। মেঘালিথ। মেঘালিথ বলতে কী বোঝো বা মেঘালিথ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আরও একটা প্রশ্ন দেখো, মুদ্রা ও লিপি সম্পর্কে টিকা লেখো। এই প্রসঙ্গে একটি কথা বলি। দেখো, তোমাদের বড় প্রশ্ন দিয়েছি প্রাচীন সভ্যতার বা ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্য বা সাহিত্যিক উপাদান, এক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানও কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে মুদ্রা ও লিপি কিন্তু ওই প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে পড়ছে। সেক্ষেত্রে যদি বড় প্রশ্ন আসে যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে প্রত্নতাত্ত্বিক উপাদান লেখো, সেক্ষেত্রে 3টে পার্ট হয়, মুদ্রা, লিপি এবং স্থাপত্য ভাস্কর্য। তাই স্থাপত্য ভাস্কর্য যদি করা হয় সঙ্গে মুদ্রালিপি করা হয় তাহলে 5এও কাজে আসবে প্লাস 10এও কাজে আসবে। তো যাই হোক, এই 8টি প্রশ্ন তোমাদের দিলাম। এই 8টি প্রশ্নের মধ্যে প্রথম থেকে 5টি প্রশ্ন টপ 5 কোশ্চেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা মোটামুটি এই কটা প্রশ্ন তোমরা করলে তোমাদের সাপ্লি পরীক্ষা আশা করছি যথেষ্ট ভালো হবে, এটি আমার ধারণা, কারণ এগুলো মনে হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের জন্য।